আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রভাবিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কি আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘুম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা হাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করুন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে, আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে ঝুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গোঙানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায়, আর শুকনো ঢোক গিলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখন নিচে চাতক পাখির মতো গোংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা হয় থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় হয়ে। আমার আব্বা হইতেছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বা জানরে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা ব্যক্তি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায়, আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায়, ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। তারপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আইয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আগে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি, না হয় 8-শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে কাঁথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে। চোখে কঠোরতার, মুখে দুর্নিবার তাপত। হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট, আর চোখে চিনো চেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না। ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিচে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবেই তার চাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয়ে কাটে সুবহার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে? কারণ সুবহা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুবহার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ চমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে? সুবহার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেয়ার জন্য, কিন্তু সুবহা কিভাবে তার মাকে বলে বের হবে, এটাই খুঁজে পায় না।
সোফার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে সোফার ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল মা? সোফা, জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিং এ যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়েছে সোফা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। সোফা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সোফা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সোফাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সোফা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সোফার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সোফা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কইলাম। সোফা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে দাঁড়িয়ে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, সোফার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে। সোফার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সোফা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোফাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সোফা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাবাইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সোফা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় সোফার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সোফাকে। সোফাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সোফার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সোফার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সোফার খুব কাছে এসে দাঁড়ায়। সোফা ভয়ে নিজের জামা খামচে ধরে। সোফা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সোফার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সোফার চোখ বড় হয়ে যায়। বুঝতে অসুবিধা হয়নি তো? সোফা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি ভালো মানুষ না। যা বলবো অক্ষর অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সোফার ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সোফাকে নিয়ে যায়। সোফা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা সোফা নিজের কালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সোফা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সোফা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সোফা কান্না করতে থাকে। বারবার তামিমের কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা তো সোফা বুঝেই গিয়েছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সোফা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই বলল সোফার গলায়। সোফা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সোফার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সোফার কান্না আরো বেড়ে যায়। এইভাবে দুইবার কল ধরে না সোফা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে। আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সোফা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সোফার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর সোফাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে, সে ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্র সোফার আতঙ্ক আরও বেড়ে যায়।
নাইট মানে? তামিম আসবে রাতে? তামিমের এক লাইন টেক্সট দেখে সোফা আটকে ওঠে। সি ইউ টু নাইট মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে? সোফা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয় আর একদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানেন। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাহিরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি, যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটুর রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের মন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার ধুয়ে দাঁড়িয়ে যায়। যে যার মুখোমুখি হয়ে তাকায় ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মাজান, আপনি অন্তর্মহলে যান, এখানে থাকলে রাতে ঘুমোতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে তার কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কি খেয়েছেন আব্বাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়ার মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র হয় নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় হয় থাকা হলো, কিন্তু হয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। আব্বাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, আরে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয় মানুষের কথা শুনতে চায়। আব্বাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নিই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর আমি বাড়িতে তুলে আনবো নেই। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও তার ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। স্বভাব হয়ে আর আতঙ্কে ঘুমোতে পারে না, ল্যাম্পলাইট চালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সোফা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়েছে সোফার।
তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সোফার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আছে। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকেই বা বসে আছে? সোফার মা বাবা কেন কিছু বললো না? সব মিলিয়ে সোফা খুব ভয় পায়। তামিম চুপচাপ সোফার সামনে বসে থাকে। কি পড়ছো? সোফা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম সোফার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে, আর সোফার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সোফা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সোফার চোখ মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায়, সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। নিজের রাগকে। আমি রেগে গেলে ভেতরের জানোয়ারটা আর থামে না। আমি নিজের মুখ সোফার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও, এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সোফার চোখে পানি চলে আসে। সোফার চোখে পানি দেখে তামিম তার নিচের হাত দিয়ে মুছে দেয়। সোফার মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। আমাকে আজকের রাতটা তোমাকে আজকের রাতটা সময় দিলাম। কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সোফা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয়ে তার ভেতর থেকে কোনো কথা বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সোফার কাছে। এসে একটু ঝোঁকে সোফার মুখ বরাবর, তোমাকে একটা চুম্মা দিই? জি। তামিম সোফার গালে চুমু দেয়। উত্তরটা যে হা হয় সুন্দরী। উত্তরটা যে হা হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সোফার রুম থেকে, আর সোফা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সোফা। সারা রাত আর দুচোখের পাতায় এক করতে পারে না সে। তামিম সোফাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায়। আর নিজের রুমে যেয়ে সেদিনের সোফার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সোফার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।